দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে রাখি। এই অনুষ্ঠানে আপনারা জানেন আজকের পর্বে এমন একজন আছেন যিনি বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে তার পুরো বিশ্ববিদ্যালয় জীবন এবং বর্তমানেও তিনি জড়িত রয়েছেন। রাজনীতিতে উত্থান পতন ছিল, মাঠের রাজনীতি করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, নির্যাতিত হয়েছেন শারীরিকভাবে, এমনকি ডিবি হেফাজতে তার পায়ের নখ টেনে তুলে ফেলা হয়েছিল, এমনও ঘটনা রয়েছে। তারপরেও রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেননি, রাজপথে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে। তার পেছনে দাঁড়িয়েছে তার সহযোদ্ধারা। সেই এমন একজন রাজনীতিবিদকেই আমরা আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং জানেন যে বাংলাদেশের এবারের নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি। এই রাজনীতিবিদ তরুণদের এই প্রতিনিধিত্ব করেন। স্বাগত জানাচ্ছি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আপনাকে স্টুডিওতে কষ্ট করে এসে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আমানুল্লাহ আমান, যে বিষয়টি বলছিলাম, আপনার এই ছাত্র রাজনীতিতে অনেক উত্থান পতন রয়েছে। বাংলাদেশের রাজনীতিতেও এই মুহূর্তে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে চলছে। আপনি ছাত্রদলের প্রতিনিধিত্ব করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রতি নির্বাচন হয়ে গেল, এটা নিয়ে অনেকে হয়তো আপনাদের জয় হয়নি, আবার অনেকগুলোতে আপনারা জিতেছেনও। সেই বিষয় নিয়ে প্রশ্ন করব। তার আগে একটু শুরু করতে চাই, এর আগে একজন ছাত্র নেতা ছিলেন, তার নামও ছিল আমানুল্লাহ আমান। তিনি এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আপনি রানিং ছাত্র নেতা, আপনিও আমানুল্লাহ আমান, এবং আপনি জানেন যে এটার একটা স্লোগান আছে, আমানুল্লাহ আমান ছাত্রদলের কামান। তো এই কামানের গোলা কি বেরিয়েছে পর্যন্ত এবং ভবিষ্যতে কি বেরোবে, এবং সেটা কি রাজনীতিকে কিভাবেই বা গঠন করবে? আগামীর ছাত্র রাজনীতি এই গোলার মুখে কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। দীপ্ত টেলিভিশনে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, আপনি অনেকগুলি বিষয় দিয়ে শুরু করলেন আর কি। তো বাংলাদেশের রাজনীতির যে টালমাটাল অবস্থা এখন, সেটি নিয়ে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু যেহেতু আমি ছাত্রদল করি, ছাত্রদলের একজন কর্মী, তো আমানুল্লাহ আমান ভাই উনি আমাদের পরম শ্রদ্ধাভাজন। আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে উনি একজন একদম ধ্রুবতারা, কিংবদন্তি তুল্য। তো আমরা একটা দুঃসহ সময় পাড়ি দিয়েছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে রাজপথে ছিলাম। আপনি যেটি দিয়ে শুরু করলেন, অনেক কিছু আমাদের জীবনের উপর দিয়ে গিয়েছে। তো তার একটি ইতিহাসের অংশ। আমরা তাদেরকে দেখে অনেক কিছু শিখি, বরাবরই শিখছি, এখনও শিখছি। তো আমি কারো মতন হতে চাওয়া সেটা না, আমি আমার কর্ম দিয়ে চেষ্টা করব, দেখি কোন পর্যন্ত মহান রাব্বুল আলামিন নিয়ে যায়, সেটা চেষ্টা করব। আর যেটি দিয়ে আপনি শুরু করলেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলি নিয়ে, সেটি নিয়ে আমি যদি আপনি প্রশ্ন করার আগেই বলে দেই তাহলে আপনার জন্য সহজ হলো। আসলে দেখুন, এটি 5ই আগস্ট পরবর্তী সময়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের এখন সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্র দলের উপরে অনেক রকম কথাবার্তা আছে। এটা খুবই বাস্তব যে রেজাল্টে আমরা হেরে গিয়েছি। কিন্তু আমি এই পুরো প্রক্রিয়াটিতে আমি হতাশ নয়, বরং এখান থেকে আমাদের অনেক শেখার রয়েছে। এবং কি কারণে ঠিক এই ঘটনা ঘটলো সেটি আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এবং এটি যে আমরা শিক্ষার্থীদের একেবারে যাচাই বাছাইকৃত প্রকৃত ভোটে হেরে গিয়েছি, সেটা আমি মনে করি না। এখানে অনেক রকম কৌশল এবং অপকৌশলের খেলা রয়েছে। তো সেইগুলো মাথায় নিয়ে সামনের ছাত্র রাজনীতিকে কীভাবে ঢেলে সাজানো যায়, আমাদের যে সমস্ত ভুল রয়েছে, আমি মনে করি যে না, আমাদের প্ল্যানিংয়ের সেখানে ঘাটতি রয়েছিল, সেই ঘাটতিগুলো কাটিয়ে উঠে সামনে কীভাবে আগানো যায়। যেহেতু ছাত্রদল একটি বড় সংগঠন, প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে, আমি স্ট্রংলি বিলিভ করি যে না, এখান থেকে কামব্যাক করে সামনে নির্বাচনগুলিতে ছাত্রদল সেই সমহিময়ে আবির্ভূত হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর চাইতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে প্যানেল, ছাত্র শিবিরের প্যানেল, আরও কয়েকটি প্যানেল ছিল এবং ভালো রকম ফাইট হয়েছে, এবং একটা সময় মনে হচ্ছিল যে ছাত্রদল হয়তো জিতেই যাবে। আমি আপনাদের ব্যর্থতা ওইভাবে বলছি না, আমি শুধু জয় এবং পরাজয় এই শব্দটি ব্যবহার করছি এই কারণে যে আপনাদের ভোটের হারও কিন্তু অনেক বেশি, এবং আপনাদের প্রার্থীদেরও ভালো প্রার্থী, আমরা যেভাবে বলি যোগ্য প্রার্থী বা তাদের বদনাম কম ছিল এই জায়গা থেকে। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোটের রাজনীতিতে কোন বিষয়গুলো আপনাদেরকে হারতে বাধ্য করেছে, বা তারা কোন বিষয়গুলোতে এগিয়ে ছিল, এরকম কোন অবজারভেশন আপনার আছে? দেখুন, আমাদের এখন এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যে
আপনি টেলিভিশন টক শোতে বা বিভিন্ন জায়গায় যদি কেউ বাস্তবসম্মত কথাও বলে, তাকে একটা বিশেষ শ্রেণীর মাধ্যমে তীব্র আক্রমণের মধ্যে পড়া লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই যে আমরা যেটা বলি আলবটর বাহিনী ইত্যাদি ইত্যাদি, এইসব শব্দচয়ন শুনতেও এখন আর ভালো লাগে না, কিন্তু এগুলি ঘটছে প্রতিনিয়ত। এখন আমি যে কথাগুলি বলবো দেখবেন যে এটি নিয়ে প্রচণ্ড রকমের আপনার ব্যাশিং শুরু হয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছেন, সে ছাত্রলীগের মিছিল দিচ্ছে, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেয় মিছিল দিচ্ছে, সেগুলি কিন্তু এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম চলমান। এই বিষয়টিকে আমি কেন আনলাম, সে যে নির্বাচিত হয়েছে তাকে ছোট করার জন্য বলছি না, তাকে অভিনন্দন, কিন্তু ছাত্রলীগের একটি বিশাল অংশের সাথে তাদের প্রচণ্ড রকম সখ্যতা ছিল এবং স্টিল আছে, সেটা কিন্তু প্রমাণিত। কারণ এরা অধিকাংশই ছাত্রলীগ করেছে, ক্যাম্পাসে ছিল, ক্যাম্পাসে তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ ছিল। আমাদের একজন কর্মী পর্যায়ের কেউ ক্যাম্পাসে থাকতে পারে না। ছাত্র দলের সন্দেহভাজন বা ছাত্রদল করেছে বা কোনো একটা ফুটেজ ঘেটে কিভাবে গেস্ট রুম কালচারের নামে নির্মম নির্যাতন করা হয়েছে, এরকমের সহস্র উদাহরণ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে রয়েছে। ঠিক সেই সময়টাতে আজকে যারা শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছেন বিভিন্ন জায়গায়, তার অধিকাংশই ছাত্রলীগ কেউ করেছে, কেউ ছাত্রলীগের শেল্টারে ছিল। শিক্ষার্থীদের সাথে সামাজিক কল্যাণমূলক কাজ করার তাদের সুযোগ রয়েছে। দেখুন, আপনি মা বাবার কাছ থেকেও যদি সন্তান দূরে থাকে, আর্থিক যে বন্ধনটা সেটা কিন্তু একটা মানে ম্লান হয় অনেকটাই। তো এরা এদের সাথে ছিল, যার কারণে এই নির্বাচনটাতে তারা কিন্তু মানে সুবিধা করতে পেরেছে। তাছাড়া তাদের যে আপনার ওয়েলফেয়ারের কাজগুলি প্রচণ্ড রকম, মনে করেন যে টাকার ছড়াছড়ি, আপনার যেটি আমি বললাম যে কৌশল অপকৌশলের খেলা তো রয়েছে, সেই সমস্ত জায়গায় হয়তো আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। কিন্তু আপনি দেখবেন যে 5,000, 7,000, 8,000 ভোট ছাত্রদলের যারা পাচ্ছে, এতগুলো শিক্ষার্থী তাদেরকে প্রতিনিধি মনে করে ভোটটা দিচ্ছে, এবং এরা কিন্তু কেউই ছাত্রলীগের সাথে ব্যালেন্স করে তারপরে ক্যাম্পাসেও ছিল না, আংশিক একটি সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য হলে ছিল না, আপনার ছাত্রলীগকে বৈধতাও দেয় না। সুতরাং একদম নিখাত পিওর বাংলাদেশি যারা বাংলাদেশপন্থী, সেই অংশের প্রতিনিধিত্ব কিন্তু স্টিল ছাত্রদল করে। আমি বলতেছি না যে যারা শিবিরকে ভোট দিচ্ছে তারা পাকিস্তানের মধ্যে অন্য কেউ, এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু ছাত্রলীগের সাথে যে একটা প্রচণ্ড যোগ সাথে রয়েছে তাদের, এবং তারা যে এই যে আপনার অপকৌশলটা যে করেছে, সেই জায়গাটায় ছাত্রদল মনে করেন যে একরকম পরাস্তই হয়েছে আর কি, না হলে তো এই রেজাল্ট হওয়ার কথা না। কিন্তু এই যে 1 বছর বা 1.5 বছর পরে যদি আপনার ছাত্র সংসদ হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই ছাত্রদল একজন কর্মী হিসেবে সামনে এই অপকৌশলগুলো ইনশাল্লাহ পরাস্ত হবে, এবং শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় দুষ্টুমি করে বলি মানে রাজনীতি মানে পলিটিক্স, মানে একই শব্দ এভাবে, কিন্তু এখন এই যে পলিটিক্যাল যে এরিনা তৈরি হয়েছে, ধরেন 24-এর পর, এটাও তো মানতে হবে যে এই সুন্দর পরিবেশ ক্যাম্পাসে আমরা আগে কখনো পাইনি। ছাত্রদল, ছাত্র শিবির, অন্যরা, এবং দেখলাম যে জগন্নাথে আপনাদের যে প্রার্থী পরাজিত হয়েছে তাকে বিজিত প্রার্থী জড়িয়ে ধরছে, আপনাদের যিনি প্রার্থী তিনিও তাদেরকে গ্রহণ করছে, একসাথে ক্যাম্পাসে গিয়ে নেওয়ার জন্য কাজ করবে। এই সহমর্মিতাও তো আমরা দেখিনি, রাজনীতিতে তো এই সহমর্মিতাও ফিরেছে, তাই নয় কি? না, অবশ্যই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আপনি এটা সকল ক্যাম্পাসই হয়েছে। মনে করেন নির্বাচন পরবর্তী সময়ে মানে দেখা গেছে আমাদের প্যানেলের যারা আছে তারা, এমনকি আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে দেখবেন যে যারা জিতেছে, যারা হেরেছে, তারা সবাই একসাথে পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছে। এটাই তো আসলে 5ই আগস্টের স্পিরিট, যেটা আর কি, যে ইতিবাচক রাজনীতি সেটা থাকবে। আবার যে আপনি যে সবাই যে একই পন্থায় কথা বলবে, একই তরিকা থাকবে, সেটা হতে পারে না, তাহলে তো আর গণতন্ত্র থাকে না। তো তারা, আমি মনে করি যে না, তারা তাদের জায়গায় আপাত দৃষ্টিতে সফল। আমরা ব্যর্থ সেটা বলবো না, আমাদের এখানে আরও কিছু ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করলে নিঃসন্দেহে ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, এবং দুঃসময়ে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়েছিলাম। আজকে এটা মানে এটা ছাত্র রাজনীতির জন্য একটি দুঃখজনক ঘটনা যে আমরা যখন কেউ হাসিনাকে ফ্যাসিস্ট বলা তো দূরের কথা, হাসিনার সাথে সহমত মিলিয়ে মাদার অফ হিউম্যানিটি হাসিনাকে বলতো, তারপরে জাতীয় আম্মা অনেক কিছু বানিয়েছে, তখন আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি, হাসিনাকে লেডি হিটলার বলেছি। আমি অনেক সময় বলেছি যে হাসিনা ফেরাউনের লেডি ভার্সন, যার কারণে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমাদেরকে খুঁজতো, আমাদের অনেককে ধরতো, গুম করতো। সেই সমস্ত দিনগুলিতে এইসব বিপ্লবীদের কোনো অস্তিত্বই ছিল না, তারা ছাত্রলীগের সাথে ছিল, মিলেমিশে ছিল। সুতরাং আজকে তাদের উত্থান, আমরা মনে করি যে এই যে যারা নিপীড়িত, যারা তাদের সাথে এক ধরনের প্রহসন আর কি। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের সেই জয় করার মানসিকতা, সেই দৃঢ়তা, সেই সংকল্পবদ্ধ অবস্থা আমরা আছি, কারণ আমরা চ্যালেঞ্জ
মোকাবেলা করতে করতে এই জায়গায় আসছি এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করে সেই রাজনীতি আমরা অনুশীলন করে চর্চা করে সামনের দিনগুলিতে আমরা জিতবো ইনশাআল্লাহ। ক্যাম্পাস থেকে একটু রাজপথে আসতে চাই। রাজপথ যেভাবে চলছে এখন, এই গতকালকেও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো, তার আগে পল্লবীতে একজন যুবদলের নেতাকে হত্যা করা হলো, ওসমান হাদিকে গুলি করা হলো। এইভাবে যদি মাঠ চলতে থাকে, এই যে এটা কি ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য মনে করছেন, নাকি আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সে নির্বাচন কেন্দ্রিক যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হওয়া উচিত বা নিরাপত্তা ব্যবস্থা তৈরি হওয়া উচিত সেখানে প্রচণ্ড রকম ঘাটতি তৈরি হচ্ছে, তাই কি মনে হচ্ছে? দুইটা বিষয় আমি এখানে আমার কাছে যেটা অনুমেয়, আমি যে আপনার এখানে এসেছি, আমি আসার সময় আমি নিজে শঙ্কায় ছিলাম, কারণ আমি টেলিভিশনে মিডিয়ায় অনেক সময় কথা বলি, আমি পরিচিত মুখ, আমার জীবনের উপর দিয়ে এটা ঘটতে পারে যে কোনো সময়। কোন পক্ষ কিভাবে ভেবে কার এজেন্ডা কে কিভাবে বাস্তবায়ন করে সেটা নিয়ে প্রচণ্ড অনেক বড় প্রশ্ন রয়েছে। দেখুন, আপনি যে হত্যাকাণ্ডগুলির ঘটনার কথা বললেন, এছাড়াও আরও অনেকগুলি হত্যাকাণ্ড 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ঘটেছে। আজকে যদি আপনি প্রশাসনের কাউকে জিজ্ঞেস করেন, আপনি নিজেও এই থ্রেটের মধ্যে আছেন, আমরা সবাই আছি। তাদেরকে তারা উত্তর দেয় যে পুলিশের মনোবল ফিরে আসে নাই, তারপরে এই যে আমাদের সমন্বয়হীনতা রয়েছে, তারা কিন্তু অকপটে স্বীকার করে। কিন্তু এই কথাগুলি স্বীকার করে দায় মুক্তির কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যাদের পেছনে ব্যয় হচ্ছে, যাদের একদম পা থেকে মাথা পর্যন্ত মানুষের ট্যাক্সের ঘামের শ্রমের টাকা আছে, তাদের মনোবল ফিরে নাই, এই বক্তব্য টোটালি অগ্রহণযোগ্য। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকজন বলেন, আইজিপি বলেন, অনেক সময় দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো আমি মানতে চাই না। এটা বাংলাদেশের মানুষ মানতে চায় না। কারণ হচ্ছে আপনার মনে করেন আপনার মা বাবা মারা গেল, সেইখানেও শোক পালনের একটা নির্দিষ্ট সময় আছে, 3 দিন। প্রত্যেকটা বিষয়ের আপনি যে একটা ট্রমাটাইজ হলে সেখান থেকে আপনি কাম ব্যাক করার জন্য কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আছে। আজকে 1.5 বছর পরে এসে আপনি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় উর্দি পরে আপনি বলবেন মনোবল ফিরে নেয়, এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই না। এই যে দায়িত্বহীনতা ইচ্ছাকৃতভাবে যারা এই দায়িত্বে পালনে অনীহা প্রকাশ করতেছে, এদেরকে আমার মনে করি যে বিচারের আওতায় আনা উচিত। কারণ হচ্ছে আমরা যখন হাসিনার সময় মিছিল করতাম, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে আমাদেরকে মাটির নিচ থেকে বের করে ফেলতো। সেই পুলিশ তো একজন এক্সিস্ট করতেছে। আজকে ওসি থেকে আইজিপি পর্যন্ত এরা সবাই হাসিনার আমলে চাকরি করা। আজকে হঠাৎ করে কেউ ওসি হয়ে যায় না, সুতরাং তাদের সেই ধরনের অভিজ্ঞতা আছে যে কিভাবে আসামি ধরতে হয়। তারা কেন ব্যর্থ হচ্ছে? তার মানে রাষ্ট্রের প্রতি তাদের সে কমিটমেন্ট নেই, তার মানে সে আন্তরিকতার জায়গায় ঘাটতি রয়েছে। এখানে কার গায়ে পড়লো আমার বক্তব্য, আমি এদেশের একজন নাগরিক, আমার এই দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকতে চাই। হুট করে একজন এসে একজনকে গুলি করে দেবে, মরে যাবে, এরা তো এই সমাজে এক্সিস্ট করতেছে। হাসিনার ফ্যাসিজমের সময় এই গুন্ডারা কোথায় ছিল? হ্যাঁ, তো সুতরাং এই যে আজকে প্রতিনিয়ত ঘটনা ঘটতেছে, এরা খুব সুন্দর করে ব্রিফ করে যে না এটা মানে প্রত্যেকটা ঘটনার কোনো ধরনের কোনো কিছু উদ্ঘাটন করতে পারতেছে না, অথচ সেই টেকনোলজি, সেই পুলিশ, সেই অস্ত্র, সেই উর্দি সব কিছু আছে। আপনি জুলাই রেভলিউশনে আমরা দেখেছি সিলেটের আপনি M16 দিয়ে গুলি করতে, ফেনী ট্রাঙ্ক রোডে আমরা দেখেছি AK-47 দিয়ে গুলি করে, চট্টগ্রামে দেখেছি আমরা গুলি করতে। সারা বাংলাদেশে হাজার হাজার অস্ত্রের ঝঞ্ঝানি ছিল। গত বছর আপনার গাজীপুরে যে জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা হলো, তারপরে একটা নামমাত্র অপারেশন ডেভিল হান্ট আপনার পরিচালনা করেছে এবং সেটা শুরু করে থেমেও গেছে, মাঝখানে কমপ্লিট করতে পারেনি। নাও বাংলাদেশে মাঠ পর্যায়ে সেনাবাহিনী এক্সিস্ট করতেছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে। আমার বলতে কষ্ট হচ্ছে যে তারা থাকা অবস্থায় মানে তারা সেনাবাহিনী পুলিশিং করতেছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে। তাহলে ঘাটতি কোথায়? সেটা যদি ইমিডিয়েটলি সরকার তারা না বসে সিদ্ধান্ত না নেয়, এবং তারা যদি মনে করে যে না আমরা তো অনেক দিন থাকার জন্য আসছিলাম, এখন একটা নির্বাচন হবে, আমাদেরকে তো চলে যেতে হবে, তাহলে তো আমরা কেন কাজ করব? তাহলে তাদেরকে বিচারের আওতায় আসা উচিত। কারণ আপনি শেষ সেকেন্ড পর্যন্ত আপনি যে বেতন নিচ্ছেন, আপনি রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি শপথবদ্ধ, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আজকে যে এই অনীহা, আজকে যে না পারার ভান, এই যে ছলচাতুরি, এদেরকে এই রাষ্ট্রের বিশৃঙ্খলার জন্য এদেরকে বিচারের আওতায় আনা উচিত। না হলে এটা ঠিক হবে না। আপনি সব কিছু আছে, আপনি অস্ত্র চালানো দিচ্ছে কি আপনি চকলেট খাওয়ার জন্য নাকি? যে আপনি সন্ত্রাসী ধরতে পারতেছেন না, আপনি কোথাও অভিযান চালাচ্ছেন না, একটা মনে করেন যে হারুন স্টাইলের ব্রিফ মানে এরা ব্রিফ করতেছে। সুতরাং এইখানে বক্তব্য দিয়ে আপনার মানে দায় মুক্তির কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
না, সেক্ষেত্রে যারা এখন নির্বাচন করবে প্রার্থী, ধরেন সাধারণেরই যদি এই হয়, তাহলে প্রার্থীদের নিরাপত্তা নিয়েও তো তারা শঙ্কিত থাকবে। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বিএনপির একজন প্রার্থী, তিনি ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে, তারপরে জামা পরে, চাদর পরে তিনি তার নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। এখন এটা তো ধরেন কোন সিস্টেম হইতে পারে না। এইটা এই রাষ্ট্রে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা শহীদের রক্তের উপর মানে ভর করে গাড়িতে ফ্ল্যাগ উড়িয়েছে, তারা এই জাতির সাথে বেইমানি করছে বলে আমার কাছে মনে হচ্ছে। নাহলে এটা হতে পারে না। আপনি মানে রাষ্ট্রের চেয়ে বড় শক্তি আর কোথাও নাই, রাষ্ট্রের চেয়ে প্রতাপশালী আর কিছু নাই। আজকে একটা আন্তরিকতার সাথে 7 দিনের অভিযান করুন, দেখেন এই গুন্ডারা কোথায় যায়। এরা তো ছিল এই দেশে, এরা ছিল তো এই দেশে। আমরা তো এখন বলবেন যে আপনি কি এটা মিন করতে চাচ্ছেন যে হাসিনার সময় এরকম ভালো ছিল? আমার তো বলতে হয় যে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আপনি আজকে যে জায়গায় নিয়ে আসছেন, হাসিনার সময় তো ভালো ছিল। কারণ মানুষ, আপনি আমাকে গতকালকে এক ছোট ভাই ফোন দিল যে ভাই আমার তো বের হতেই ভয় লাগতেছে। আমি বললাম তোর কি ভয়? কবে আমি আগে 3 শিবির যাইতাম, মাঝে মধ্যে ঘুরতে, আমার ভয় লাগে যে কোন ঘটনা ঘটে যায়। তো এই পরিস্থিতি দেখার জন্য তো এই দেশে মানুষ রাস্তায় নামে নেয়। মানুষ রাস্তায় নেমেছিল একটি সেফ জীবনের জন্য। আপনি টোটালি আনসেফ জায়গায় চলে যাচ্ছে। এখন এক শ্রেণীর দুষ্ট রাজনীতিবিদ আছে, তারা বলবে যে দেশের এই অবস্থা, তাহলে নির্বাচনের পরিবেশ নেই। এইখানে নির্বাচনটা হলেই তো পরিবেশ ঠিক হবে। নির্বাচন না হওয়ার কারণেই তো আজকে মনে করেন যে অনেকে শক্তি পাচ্ছে না যে আমি কয়দিন থাকবো না থাকবো, ব্যবসায়ীরা ইনভেস্ট করার সুযোগ মানে সাহস পাচ্ছে না। আপনি সব জায়গায় বিশৃঙ্খলা শুধুমাত্র একটি নির্বাচনহীনতা না। তাহলে যে পুলিশ ছাত্রদল বা ছাত্র শিবিরের নেতাকর্মীদের যেখানেই থাকতো সেখান থেকে বের করে নিয়ে আসতো, এখন কেন পারছে না? কি মনে করছেন, এটা কি পুলিশ ইচ্ছা করে করছে, নাকি পুলিশের ওই পুলিশ যেটা বারবার বলতেছে যে তার বাহিনীর আন্তরিকতার ঘাটতি আছে? আন্তরিকতার ঘাটতি আছে। একটু পেছনে ফিরে যেতে চাই। আপনারা 28 অক্টোবর যে সমাবেশ ছিল, সেখানে বিএনপির বড় ধরনের সমাবেশ ছিল, শেষ পর্যন্ত সেই সমাবেশ পণ্ড হয়ে যায়। আপনি সেখানে ছিলেন এবং সেখানে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আপনি সেই হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি ছিলেন। কি ঘটেছিল সেদিন? মানে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটি মানে নেয়ার মতো মানসিকতাই আমার নেই। কারণ হচ্ছে আমাদেরকে মা বাবা পাঠাইছিল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য। তো এই যে পুলিশ হত্যা মামলার 1 নম্বর আসামি, এই কথা মানে যখন আমার দেখা গেছে গ্রামের কোন আত্মীয় স্বজন, তারা আসলে বাংলাদেশের রাজনীতির কালচারটা যখন বোঝে না, তারা এই প্রশ্ন শোনার পরে চিন্তা করে ছেলেটা মনে হয় খারাপ হয়ে গেছে। বিষয় হচ্ছে আপনি যেটি বললেন যে ওইটাই একটা ঐতিহাসিক সমাবেশ ছিল 28 অক্টোবর। তো সেখানে একেবারেই যে বাকশালী কায়দায়, দানবীয় কায়দায়, গুন্ডা স্টাইলে যখন মানে বেসিক্যালি ডিবি হারুনের নেতৃত্বে যে হামলাটি শুরু হয়েছিল, সেখানে একটি মানে গণমানুষের অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত একটি সমাবেশকে কিভাবে পণ্য করে দিয়ে একটি নজিরবিহীন বাজে দৃষ্টান্ত স্থাপন করা যায়, সেটার একটা জঘন্যতম দৃষ্টান্ত ছিল 28 অক্টোবর কর্মসূচি, পুলিশ যে হামলাটি করেছে। আমি মানে মঞ্চের সামনেই ছিলাম। সেখানে একটা পর্যায়ে যখন হামলা মানে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল আর কি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ইত্যাদি ইত্যাদি, ছড়া গুলি, একটা পর্যন্ত সরাসরি গুলি করেছে। তখন যেটা পিকেটিং হয় আর কি, পিকেটিংয়ের মধ্যে ছিলাম। কিন্তু আপনি দেখবেন যে পুলিশ যে আমাকে যখন মিডিয়া ট্রায়াল দিয়েছে, প্লাস যে এজাহার নামায় যে উল্লেখ করা হয়েছে, সেইখানের সাথে আর আমি যে ওই জায়গায় গিয়েছি, এর মধ্যে সময়ের অনেক বড় একটা পার্থক্য আছে। অর্থাৎ ওই যে পুলিশের যে সদস্য আমিরুল, উনি হয়তো বা দেখা গেছে ঢাকার বাইরে থেকে হাজার হাজার মানুষ আসছিল, বা আপনার এটা সাবোটেজ কিনা তাও আমি জানি না। মানে ওই ঘটনা ঘটার প্রায় 1.5 ঘন্টা পরে আমি ওই রাস্তায় গিয়েছি। আমাদের সংঘর্ষে হত্যা তো দূরের কথা, মানে একটা ঘটনা ঘটার 1.5 ঘন্টা পরে আমি ওই স্পট দিয়ে গিয়েছি, যার কারণে সিসিটিভি ফুটেজ, আর আমার সাথে আমার সহযোদ্ধারা ছিল, আর আমার তো একটা পরিচিতি আছে, সাথে লোকজন থাকে, যার কারণে পুলিশের দরকার ছিল একটা পরিচিত মুখকে আপনার মিডিয়া ট্রায়াল দেয়া যে এই ঘটনাটা তারেক রহমানের নির্দেশে তার কর্মীরা কেউ করছে আর কি। সেই কারণে আমার দুর্ভাগ্য যে আমি ওইখানে ওই মানে ফুটেজে দেখেছে যে আমি ওই রাস্তায় ছিলাম, যার কারণে গ্রেপ্তার এবং তৎপরবর্তী নির্যাতন সম্বন্ধে তো আপনি জানেন। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমাদের ছিল না। সেই মামলার বর্তমান কি পরিস্থিতি? এটা এই পুলিশের রিপোর্টটা সম্ভবত দিয়ে দিয়েছে যে না, আমরা যে আপনার আমি কয়েকদিন আগে খোঁজ নিয়েছিলাম যে পুলিশি যে এটা তো আর আপনার চার্জশিট হয় না, আর পুলিশের তদন্তটা রিপোর্টটা দিয়ে দিয়েছে যে না, আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছিল আর কি। আচ্ছা, আপনার নেতা তারেক রহমান দেশে ফিরলেন। দেশে ফেরার পর নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, আমরা এটা বিশ্বাস করি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এসেছেও। আমরা পরপর বাংলাদেশের রাজনীতিতে 2টা বৃহৎ জানাজা দেখলাম, একটা ওসমান হাদির,
একটা বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়া যে রাজনীতি করতেন বাংলাদেশপন্থী বা ভারতের সাথে চোখে চোখ রেখে, আগামীর বিএনপি কি সেই একই রাজনীতি কন্টিনিউ করতে পারবে, নাকি আপনার নেতার মধ্যে কোনো পরিবর্তন আসবে? ধন্যবাদ আপনাকে। দেখো না, ওসমান হাদি আর বেগম খালেদা জিয়া হচ্ছে বিপ্লবীদের মা, আর ওসমান হাদি হচ্ছে অনেক বিপ্লবীদের একজন আর কি বাংলাদেশে। আর তারেক রহমানের কথা যেটি বললেন, তারেক রহমান ইতিহাসের একজন সৌভাগ্যবান ছেলে এবং দুর্ভাগ্যবান ছেলে আমার কাছে মনে হয় পাশাপাশি। কারণ ওনার যে কৃতকর্ম, উনি যে কাজগুলি করেছেন, একদম উনি কিন্তু হঠাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে যাননি। একেবারে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করা থেকে শুরু করে বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে উনি বিএনপির তৃণমূলের কর্মী হিসাবে উনি ঘুরে ঘুরে যত কাজ করেছেন, এবং ওনার যে আলোচিত বিভিন্ন কর্মসূচি আপনি দেখেছেন, যে ইউনিয়ন প্রতিনিধি সভা করা, একদম তৃণমূলের কাছে যাওয়া। জিয়া রহমান যেটি বলতেন, যে উনি যেটি বলছেন যে আমি রাজনীতিবিদের জন্য রাজনীতি কঠিন করে ফেলবো। কোন রাজনীতিবিদের জন্য? যে যারা ঢাকায় বসে আলিশান ফ্ল্যাটে থাকে কিন্তু মানুষের কাছে যায় না, তাদের কথা বলেছিলেন আর কি। তিনি বলেছেন যে রাজনীতি করতে হলে মানুষের মধ্যে যান, যেটি জিয়া রহমানের দর্শন ছিল। সেই কাজটি তারেক রহমান তার রাজনীতির প্রারম্ভেই তিনি শুরু করেছিলেন, এবং উনি এত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন যার কারণে কিন্তু আধিপত্যবাদী শক্তির একটা প্রবল থাবা ওনার উপর এসেছে। এবং ইতিহাসের, আমি কেন দুর্ভাগ্যবান বললাম, যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তির ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য যত রকম অপচেষ্টা দরকার সব তারেক রহমানের বিরুদ্ধে হয়েছে। ওনাকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য, অসৎ প্রমাণ করার জন্য আমরা আধিপত্যবাদী শক্তির কত এজেন্ডা দেখেছি, কিন্তু এবং মানুষের কাছ থেকে ওনাকে সরানোর জন্য আপনাদের মিডিয়ায় পর্যন্ত, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদালতকে ব্যবহার করে ওনার কথার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই মানুষটিকেও কিন্তু মানুষের কাছ থেকে সরাতে পারে না। এত অপচেষ্টার পর একজন মানুষকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে না, তার প্রমাণ হচ্ছে উনি যেদিন দেশে এসেছিলেন। যে আমরা এই দলের অনেকে নেতা মানে বড় বড় পদে আছি, আমরাও মানুষের স্রোতে হারিয়ে গিয়েছিলাম, যে কে নেতা কে কর্মী, সবাই আমপাবলিক, সবাই ওই একই বহরের পিছনে। হ্যাঁ, তারেক রহমানময় হয়ে গেছিল বাংলাদেশ। এইটা কিন্তু কোনো বক্তব্য বিবৃতি দিয়ে আয়োজন করে, এটা কিন্তু বিরিয়ানি খরচ করে মানুষ আসা যায় না। মানুষ যে সেন্টিমেন্ট থেকে এসেছে, হৃদয়ে ধারণ করে এসেছে, সেটা আপনি মানুষের চেহারা দেখলেই আপনার ক্যামেরা দেখতে পেয়েছেন যে মানুষ কিভাবে এসেছে। যে সারা দেশ থেকে সকল মোহনা এক মোহনায় মিলিত হয়ে গিয়েছিল যেদিন তারেক রহমান আসছে। এবং কেন মানুষ 5 তারিখের পরে দেখেছে যে উনি যে বক্তব্য দিচ্ছেন সেগুলি এবং উনি যে কাজগুলি করতেছেন, এইগুলি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, বাংলাদেশের মানুষের পালসকে অনুধাবন করে, এবং গণমুখী রাজনীতি যেভাবে করতে হয় উনি সেটাই করতেছেন। এটা দেখানোর জন্য করতেছেন না। আমরা অনেক দলকে দেখি যে উনি যে অভিনয় করতেছেন, অনেক দলের অনেককে দেখি, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তারেক রহমান দেখেন যে ওনাকে কেউ তৈলমর্দন করতে গেলে ওনার কাছে পাত্তা পাচ্ছে না। ওনাকে কেউ মানে অতি রঞ্জিত বিশেষণ দিলে উনি ওটা গ্রহণ করছে না। সম্প্রতি আমরা দেখেছি দুজন পা ধরে সালাম করতে গিয়েছেন। যেহেতু ওনারা ছাত্রদল করেছেন, তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, সেটা আবেগের জায়গা থেকে ওনারা করেছেন। আমি মনে করি না ওনারা তৈলমর্দন করার জন্য করেছেন, আবেগের জায়গা থেকে। আমরা তো আমাদের আপন বড় ভাই বাবা এদেরকে অনেক সময় পায়ে হাত দিয়ে সালাম করি, আমাদের কালচারে আছে, এটা হতেই পারে। বাট উনি যে মানুষের সেন্টিমেন্ট ধারণ করে রাজনীতিটা করতেছেন সেটা, এবং উনি যেটা বলছেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে আজকে এত ন্যারেটিভ দেখি তারেক রহমানের এগেনস্টে অনেক কথা বলার চেষ্টা করে, উনি তো নির্দিষ্ট বিষয় নিয়ে এসেছেন যে আমি যদি হতে পারি আমি এই কাজগুলি করব, এবং তিনি এই কাজের মধ্যে আছেন। আপনি তারেক রহমানকে মানে এখন যে ন্যারেটিভগুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় উনি দেখেছেন যে জিয়া রহমান যে রাজনীতিটা করেছে, যে বাংলাদেশপন্থী রাজনীতি, খালেদা জিয়া যেটা করেছেন, উনি কিন্তু ওনার স্বমহিমায়। যে আপনি গতকালকে উনি দেখলাম যে মাহমুদুর রহমান মান্না ভাই একটা বিষয়ে বাইট করতেছিলেন। মান্না ভাই বলেছেন যে তারেক রহমান নিজে বলতেছেন যে আমি যদি কোনো ভুলে আপনারা সমালোচনা করবেন, সেটা অনুরোধ। কিন্তু এখন তারেক রহমান আসার পর যে বিষয়টি নিয়ে বিপক্ষ রাজনীতি দলের সবচেয়ে বেশি অভিযোগ, বা আপনি দেখেছেন যে জামাতের আমির বা অন্য নেতারাও কয়েকবার বলেছেন যে তারেক রহমান আসার পর পুরো রাষ্ট্র বা এই ইন্টারিম গভর্নমেন্ট তারেক রহমান বা বিএনপির উপর ঝুঁকে যাচ্ছেন। এটা কি আপনাদের মনে হচ্ছে কিনা, এবং এটা আগামীর গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার গঠিত হবে সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবে কিনা? দেখুন, এটা তো মানে ঝুঁকে যাচ্ছেন বিষয়টা এরকম না, বাস্তবসম্মত বিষয়। কারণ জামায়াত ইসলামীর এখন তো বিএনপির প্রধান প্রতিপক্ষ, এটা এক্সিস্ট করতেছে তো জামায়াত ইসলামী, এটা তো সত্য। তো জামায়াত ইসলামীর এখন যে আমির, উনি কি মন্ত্রী ছিলেন দেশের? কিছুই ছিলেন না উনি।
এরপরে পরের যারা নেতারা আছেন এরা কেউ দু একজন এমপি টেমপি ছিল, এদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। আপনি ইসলামী ব্যাংক চালানো আর ফাইন্যান্স মিনিস্ট্রি চালানো তো এক জিনিস না। সুতরাং বাংলাদেশের মানুষ এটা সহজে অনুমেয় বিষয় যে এরা 3বার রাষ্ট্র ক্ষমতা ছিল, এদের অভিজ্ঞতা আছে। বিএনপিতে ডজন ডজন নেতা আছে যারা রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে, এবং আপনি এটা তো উঠন্তি মূল্যপত্তনেছে না, যারা দেখলেই তো বোঝা যায় যে না এই দলটা ক্ষমতায় আসতে পারে। এবং উনি যেহেতু দীর্ঘ 1.5 দশক দেশের বাইরে ছিলেন, উনি বিএনপির মতো বড় দলের চেয়ারপারসন। মোস্ট ইম্পর্টেন্টলি ওনার মা মারা গিয়েছেন। আপনার মা মারা গেলে তো সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাকে, যদি আপনি গণ্যমান্য হন, তারা সান্ত্বনা দিতে যায়। সেই প্রক্রিয়া অংশ হিসাবে কিন্তু অধিকাংশ লোক গিয়েছেন। ওনারা যদি এই সমালোচনাটা করে থাকেন তাহলে ওনারা তো গিয়েছেন, তাহলে আপনি কেন গিয়েছিলেন? আপনি তো হয়তোবা সহমর্মিতা জানাতে গিয়েছেন অথবা রাষ্ট্রের কোনো কথা বলতে, তাকে গুরুত্বপূর্ণ মনে করে গিয়েছেন। সুতরাং আপনি সেই ধরনের সার্টিফাই করেছেন যে আপনি যে সে গুরুত্বপূর্ণ, এই কারণে আমি গিয়েছি। সুতরাং এইটা একটা সমালোচনার জন্য সমালোচনা করে, কিন্তু বাস্তবসম্মত বিষয় হচ্ছে তারেক রহমান সেই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ, এটা বাংলাদেশের মানুষ মনে করে। দেখেন মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক মাহমুদুর রহমান, ওনারা কিন্তু প্রচণ্ড সমালোচনা করেছেন দীর্ঘদিন, কিন্তু ওনারাও কিন্তু গিয়েছেন, কারণ তারা জানে। এবং এটা কিন্তু আমি এটা খারাপভাবে দেখছি না, এটা রাজনৈতিক সৌন্দর্য। গণতন্ত্রের মধ্যে যে সমালোচনা থাকবে, আপনি দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার বিষয় থাকবে, তাহলেই তো মানুষের শেখা যায়। আমি মনে করি যদি কেউ আমার সমালোচনা করে, সেখান থেকে আমার অনেক শেখার আছে, নাহলে তো আমি বুঝবো না যে আমি কোন কোন ভুলগুলি করতেছি। আমার মনে হয় বিষয়গুলি তার মধ্যেই সীমাবদ্ধ। একদমই। আবার নেতা থেকে কর্মীতে ফিরতে চাই, আবার ছাত্র দলেই ফিরতে চাই। ছাত্র দলকে নিয়ে সবচাইতে বেশি যে আপনি বট বাহিনীর কথা বলেছেন, বা যারা ছাত্র দলকে নিয়ে ফেসবুকে অনেক বেশি সমালোচনা করলে, সবচাইতে বেশি যে সমালোচনাটা হয় সেটা হচ্ছে বয়স নিয়ে। ছাত্রদলের বর্তমান যিনি সভাপতি বা সেক্রেটারি বা আপনারা যারা আছেন, বলা হয় যে ছাত্র শিবিরের যারা রাজনীতি করে তাদের বয়সের চাইতে আপনাদের বয়স অনেক বেশি। সাধারণত আপনারা তো ছাত্র শিবিরকেই বলেন যে তারাই আপনাদেরকে নিয়ে অনেক বেশি লেখালেখি করে। এই জায়গাটাতে ধরেন বাংলাদেশের রাজনৈতিক যে প্রক্রিয়া ছিল, আপনারা যে নির্যাতনের মধ্যে দিয়ে রাজনীতি করেছেন, সেখানে একটা বয়স হয়তো বেড়ে যাওয়ার প্রক্রিয়া ছিল, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদল কি এটা নিয়ে ভাববে যে আগামীতে যারা একদম রানিং ছাত্র থাকবে বা অন্য মাস্টার্সে ভর্তি হওয়া, তারপরের মাস্টার্সে ভর্তি হওয়া, এই প্রক্রিয়া না গিয়ে ছাত্র রাজনীতি চলবে? না, দেখুন, আমাদের মানে এখন ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি সাদ্দাম ভাই, ওনার চেয়ে 2 বছর 3 বছরের ছোট এদেরকে দিয়েও যদি আপনি ছাত্রদলের কমিটি দেন, আপনি দেখবেন যে শিবিরের যে পেজগুলি আছে, বট বাহিনী আছে, এরা দেখা গেছে যে একটা মানুষ, আপনি তো সবসময় ওয়েল প্রিপেয়ার্ড হয়ে চলতে পারেন না। আপনি মনে করেন যে কোনো এক সময় একটা আড্ডা দিচ্ছেন, সেই সময় একটা ছবি এনে আপনাকে বয়স্ক প্রমাণ করার যে বিষয়, এটা তারা ইন্টেনশনালি করে, এটা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিলের রানিং স্টুডেন্ট, কিন্তু আমি এই ডাকসুর ভোটার ছিলাম। তো দেখবেন যে সাদ্দাম ভাই আমরা কিন্তু সমসাময়িক, রাকিব ভাই আমার একটু সিনিয়র, এছাড়া প্রায় সবাই ছাত্র দল, ছাত্র শিবিরের প্রায় সমসাময়িক বয়সী। এখন আমরা যে সময়টা অতিবাহিত করেছি, সেই সময়ের মূল্য কি আপনি দিতে পারবেন? আপনি যে সমালোচনা করেন যে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ডজন ডজন মামলা, আমি ক্লাস করতে পারি না, পরীক্ষা দিতে পারি না, এই যে আপনি এই মানবিকতা যারা দেখায় না, তাদের মানে বিবেক পচে গেছে বলে আমার কাছে মনে হয়। যে আমাদের যদি এরা ঠিকমতো ক্লাস করতে পারতো, পরীক্ষা দিতে পারতো, আপনার আগে ছাত্ররা যদি শেষ করে চলে যেত তারা। এই যে আপনার রাজশাহী ইউনিভার্সিটির 3-4 দিন আগে যে শিবিরের কমিটি দিচ্ছে, তারা তো মাস্টার্স করে বেশ আগে বের হয়ে গেছে, তাদেরকে দিয়ে কেন দিল? আমরা তো কোনো ধরনের এই যে অপকৌশল, মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করা, এই রাজনীতি কোনোদিনই করি না। আপনি কোনোদিনও দেখবেন না যে ছাত্রদলে একজন ইন্টেনশনালি যদি শিবির কোনো ভালো কাজ করে পারে, আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে, আমিও একটা ভালো কাজ করব। ইতিবাচক রাজনীতি আমরা 5 তারিখের পরে শুরু করেছি। কিন্তু এই যে আমি দায়িত্ব নিয়ে বললাম যে আপনি আধা ঘন্টা শিবিরের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আপনি একটা নেগেটিভ কথা বলেন, দেখবেন যে আপনার গোষ্ঠী সে উদ্ধার করে ফেলছে। সুতরাং এই যে মানে পরমত সহিষ্ণুতা গ্রহণ করার মানসিকতা যাদের মধ্যে নেই, তাদের ভিতরে গণতন্ত্র তো দূরের কথা, ইসলামিক চর্চা বলেন, ধর্মীয় চর্চা বলেন, সেটির যথাযথভাবে হয় কিনা সেটা প্রচণ্ড রকম সন্দেহ আমার রয়েছে। এই বয়স নিয়ে ছাত্রত্ব নিয়ে প্রশ্ন করা হয়, আমাদেরও সবাই, তাহলে ছাত্রত্ব সংজ্ঞা পরিবর্তন করতে হবে। আমাদের সবাই, আমি তো বললাম যে আমি এমফিল স্টুডেন্ট, এরকম সবাই, কেউ এমফিল করতেছে, কেউ মাস্টার্স করতেছে এবং সমসাময়িক, এইটা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলকে ব্যাশিং করার জন্য ওনারা সামনে নিয়ে আসেন।
এখন আগামীতে ধরেন ছাত্র দল, আপনি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আপনার কাছ থেকে ছাত্র দল সম্পর্কে 3টা নেগেটিভ শুনতে চাই, 3টা পজিটিভ শুনতে চাই। নেগেটিভ বলতে নিজেদের আত্মসমালোচনা। নেগেটিভ হচ্ছে দেখুন মানে আমাদের মধ্যে আসলে গ্রুপিংটা আছে যেটা আসলে এই মাত্রায় থাকা ঠিক না আপনার, এইটা মানে আমি মনে করি একমাত্র নেগেটিভ বিষয়। এছাড়া শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করে আমরা সেটাই করি, ইনশাল্লাহ করব। কিন্তু আপনি মানে সবার উপরে সংগঠন, সেটাকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তি মানে আমার লোক এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আর কি। ছাত্রদল ক্যাম্পাসে আগামীর যে ক্যাম্পাস তৈরি হবে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের পর, তো পুরো দেশের ধরেন নতুন করে কেউ সরকারে আসবে, আপনারা অথবা তারা বা জোট হবে, সেখানে ছাত্রদল ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তন আনতে চায়, যেটা আবার সাধারণ ছাত্রদের, এই যে আপনাদের ভোটের ব্যাংক, আপনাদের ছাত্রদলের ভোটের ব্যাংক, সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের ব্যাংক, এরপরে যখন আবার ডাকসু হবে, রাকসু হবে, যোগসু হবে, তখন আপনাদের ভোট বাড়বে, এরকম কি ধরনের পদক্ষেপ আপনারা নিতে চান? দু একটা নেগেটিভ কথাই বলে দিই, যেটা হয় যে আমাদের ক্যান্টিনে ফাও খাওয়া কালচার, গেস্ট রুম কালচার, এগুলো তো এখন উঠে গেছে। এগুলো আপনারা ক্ষমতায় আসলে আবার ফিরবে কিনা? ফেরার কোনো ধরনের সম্ভাবনা নেই, কারণ উদাহরণ আমরা তৈরি করে ফেলেছি। আপনি দেখেন যে ছাত্রদল এত বড় সংগঠন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসের কোনো ক্যান্টিনে 5 তারিখের পরে তো একরকম, আমাদেরকে তো এরকম বলা হয় যে আমরা একেবারে একরকম ক্ষমতায় আছি। তাহলে তো এই 1.5 বছরে একজন শিক্ষার্থীকে কোথাও বলতো যে আমি খেয়েছি, বিলটা একটু পরে দেবো? কেউ বলে নাই তো। সেই নিয়ন্ত্রণটা আমাদের মধ্যে আছে, সেই সেন্টিমেন্টকে আমরা ধারণ করছি। বরঞ্চ যারা আমাদের সমালোচনা করে তাদের ক্ষেত্রে ক্যান্টিনে গিয়ে হুমকি দামকি দেয়া, ভিডিও ভাইরাল হয়, এরকম অনেক ঘটনায় সামনে আসছে। ছাত্রদলে আপনি এটা একটা উদাহরণ দেখাতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষার্থীদের কাছে 5 তারিখের পর আমরা কিভাবে গিয়েছি, আমরা সেন্ট্রাল থেকে আমরা 38টি টিম করে দিয়েছিলাম, যে শিক্ষার্থীদের সাথে সামনাসামনি কথা বলে যে তারা কি ধরনের রাজনীতি প্রত্যাশা করে, যে তারা কি আকাঙ্ক্ষা করে, তারা ছাত্র রাজনীতি কীভাবে দেখতে চায় এবং ছাত্র দলের কাছ থেকে তাদের কী প্রত্যাশা, এই যে ওপেনলি জিজ্ঞেস করা, সেটা কিন্তু আমরা শুরু করেছি এবং সেই মতামত নিয়ে আমরা রাজনীতিটা করছি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমান, উনি কোনো ধরনের নেগেটিভিটিকে অ্যালাউ করার কোনো মানসিকতা ওনার আছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে পথভ্রষ্ট হয়, সে ছাত্রদল করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং ওই ধরনের একটা রাজনীতি, যে কেন আমরা সেটি ধারণ করব না, কারণ জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি শহীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, সবচেয়ে বেশি রক্ত দেওয়া, সবচেয়ে বেশি জুলুমের, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় আমরা। আমাদের 142 জন নেতাকর্মী এই আন্দোলনের শাহাদাত বরণ করেছে। সুতরাং সেন্টিমেন্ট ধারণ করা, স্পিরিট ধারণ করা, সেটা আমাদের চেয়ে আর বেশি কারো আগ্রহ থাকার কথা না। সেটা আমরা ধারণ করছি এবং করবো ইনশাল্লাহ। শিবিরের যিনি এর আগে কেন্দ্রীয় সভাপতি ছিলেন, উনি আমার এই প্রোগ্রামে এসেছিলেন, ওনাকে আমি এই প্রশ্নটি করেছিলাম, সেটাই আপনাকেও করতে চাই। ছাত্র দলের আয়ের উৎস কি? না, ছাত্রদলের আলাদা কোনো আয়ের উৎস নেই। আপনি দেখেন, আমরা এই জায়গাটাতে তো পিছানো আছি। এই যে আমাদের শিবিরের ভাইয়েরা আপনার, আমরা দেখেছি রমজানে 1000 টাকার প্যাকেট দেয়। আমাদের এখনও এই যে আপনার গাড়ি না পাঠালে আমার এখানে রিক্সা আসা লাগতো, অথবা আপনার মানে পাঠাওয়া বাইকে আসা লাগতো। আমাদের লাইফ স্টাইলেরও পরিবর্তন হয় নাই। আর আমাদের আয়ের উৎসটা সাংগঠনিকভাবে যেটা, সেটা আমাদের ছেলেরা আগে যেরকম টিউশনি করে চলতো, ওই দেখা গেছে কোনো বড় ভাই হেল্প করতো, ওই একই স্টাইলে চলি। আর সংগঠনে দেখা গেছে কোনো প্রোগ্রাম থাকলে সেটা সংগঠনের আমরা হাইকমান্ডের কাছে বলি, তারা যতটুকু অনুদান দেয় এবং আমরা যদি কেউ সক্ষম থাকে সেভাবে মিলিয়ে আমরা এই করি। আর একটা দেখা গেছে যে সংগঠনে যদি মনে করে যে না একটা কি বলে মান্থলি বা ইয়ারলি কোনো একটা 10 টাকা 20 টাকা এরকম দেওয়ার, সে ধরনের একটা টেন্ডেন্সিও আছে, সেটা আমাদের অনেকে দিয়ে থাকে। কিন্তু এই যে আমাদের ওই ধরনের কোনো আয়ের উৎস নাই। এটা আপনি একজন শিক্ষার্থী, আপনার মূল পরিচয় শিক্ষার্থী। আমাদের এখনও প্রায় 80% শিক্ষার্থী আপনি দেখবেন, আমি একদম চ্যালেঞ্জ করে বললাম, এখান থেকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কাছে 80% ছাত্রদলের নেতাকর্মীরা এখনও টিউশনের উপর নির্ভর করে চলে। সুতরাং আমাদের সেই দিন আমাদের এখনো অতিবাহিত হয়ে যায় না যে আমরা আজকে সবাই একদম গ্ল্যামারাস হয়ে গেছি, আমরা ওই লাইফ। তবে শিবিরের মতো আপনাদের মাসিক কোনো চাঁদা সিস্টেম নাই, যে তাদের নেতাকর্মীরা যেভাবে চাঁদা দেয়? অনেক আছে, ওনারা ইসলামের কথা বলে অনেক কিছু, ওনাদের মিডল ইস্ট থেকেও আসে, শুনেছি আর কি, ঠিক আছে। এই কারণে ওনারা অনেক বেশি খরচ করতে পারে। আমরা এই খরচের জায়গাটাই এবং যে ছাত্র সংসদগুলিও গেল, এইখানে আমরা অনেকটা টাকার কাছে আমরা অসহায় হয়ে গিয়েছি। যে পরিমাণ টাকা তারা খরচ করছে, আমি একটা রাজশাহী নির্বাচন করেছি, আমি দেখেছি যে অনেকগুলি রেস্টুরেন্ট তারা ফ্রি করে দিয়েছে, মেয়েদের হলগুলিতে ফুড পান্ডা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের উপঢৌকন। এটা আমাদের এই প্রতিদ্বন্দ্বিতায় টিকতে আপনাদের নিশ্চয়ই আগামীতে চিন্তা করতে হবে বা সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের সেই বিবেকবোধটা ইনশাল্লাহ
মানে এই কথায় আবার আমি এই ব্যাশিংয়ের মধ্যে পড়ে যাবো যে শিক্ষার্থীরা কি কোনো উপঢৌকন নিয়ে শিবিরকে ভোট দিয়েছে, সেটা না। আছে, বাংলাদেশে এই কালচার আছে যে মানুষ অনেক সময় টাকা দেওয়ার পরে ভোট তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। আমরা যদি জাতিগতভাবে উন্নত হতে চাই, এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে যে আপনি 5 বছর পরে কেউ এসে আপনাকে 5,000 টাকা দিল, আপনি ভোট দিয়ে দিলেন, ওই ব্যক্তির কাছ থেকে 5 বছরের জন্য আপনি নিপীড়নের মধ্যে পড়ে যাচ্ছেন। সুতরাং এই যে ক্ষুদ্রতর স্বার্থের কারণে আপনার সারা জীবনের আপনি দেশকে আপনি বিপদে ফেলে দিবেন, সেটা করার দরকার নেই। আপনার বিবেক যেটা বলে যে না, কারা ভোট পাওয়ার যোগ্য তাদেরকে ভোট দেবে, এই ধরনের কালচার যতদিন আসবে, ততদিন যদি আসে ইনশাল্লাহ, তখন দেশ অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে। কিন্তু ভোটকে না, আপনার এই সংস্কৃতি থাকলে আসলে যোগ্য নেতৃত্ব আসে না, যোগ্য মানুষ নেতা হয়ে ওঠে না, যোগ্য মানুষ সংসদেও যায় না। সে এইসব জায়গা থেকে আমাদের বের হয়ে আসে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দুটি প্রশ্ন করেই এই আলোচনা শেষ করতে চাই। একটা হচ্ছে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে, সেই নির্বাচনে ছাত্রদল কী ধরনের ভূমিকা পালন করবে? সেই নির্বাচনে আমি মনে করি যে ছাত্রদলের যারা, আমরা মনে করি বলতে আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা রয়েছে যে দেখা গেছে আমার বাড়ি যেখানে, সেই আমি সংশ্লিষ্ট যে এলাকার ভোটার সেখানে যাবে এবং মানুষকে এবং ইয়াং জেনারেশনকে বোঝানোর চেষ্টা করা যে না, বাংলাদেশের জন্য কারা নিরাপদ, কারা রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে, যেভাবে মানুষ ভোট কালেক্ট করে আর কি, সেই প্রক্রিয়া আমরা থাকবো। এখানে আলাদা কিছু নাই, মানে আমাদের সেই টাকার ঝঞ্ঝানিও নাই, আমাদের ক্ষমতাও নেই। আমরা মানুষের কাছে আমরা কি করতে চাচ্ছি সে বার্তাটা নিয়ে যাবো। মানুষ যদি মনে করে যে না আমাদেরকে দরকার, মানুষ ভোট দেবে। একদম শেষ প্রশ্নটি করতে চাই আমানুল্লাহ আমান, সেটি আপনাকে নিয়েই। আপনার এই ছাত্র রাজনীতি শেষ হলে তারপরে তো আপনাদের রাজনীতির ধাপ আছে। আমানুল্লাহ আমান রাজনীতির শেষ কোথায়? তাকে আমরা শেষ পর্যন্ত কোথায় দেখব? দেখেন, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি পারি চেষ্টা করতে, আমরা চেষ্টা করে যাব। আমার স্বপ্ন হচ্ছে বড় কিছু হওয়ার, চেষ্টা করে যাব। স্বপ্ন শুধু থাকলেই হবে না। আমাদের নেতা যেটা বলেছেন যে আমার কোনো স্বপ্ন নাই, আমার পরিকল্পনা আছে, আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমরা তার কর্মী হিসেবে চেষ্টা করে যাব, দেখি তকদির কি আছে। আবার কতবার আপনার সাথে এখানে দেখা হয়, সময় বলে দেবেন। আমানুল্লাহ আমান, আপনাকে দিয়ে আমি শেষ করব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়েছেন, আপনার গান শুনতে শুনতেই আমরা শেষ করব। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। আমাদের সঙ্গে অতিথি ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি সঙ্গীত বিভাগে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন এমফিলের ছাত্র। ওনার ছোট্ট একটু গান শুনতে শুনতেই আমরা শেষ করব। সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি। মানুষ ছেড়ে খেপার তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।